হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে পদার্থবিজ্ঞানের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের পদার্থবিজ্ঞান শিক্ষক সজীব বিশ্বাস। তো আজকে আমরা গত ক্লাসগুলোতে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে স্থির তড়িৎ বিষয়ে যে থিওরিটিক্যাল যে আলোচনাগুলো রয়েছে সেইগুলো আমরা শেষ করেছি এবং আমরা লাস্টের দিকে যেটা দেখেছি এই স্থির তড়িৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো সেগুলো আমরা একই জায়গায় লিখে নিয়েছি আমাদের অঙ্ক করার সুবিধার্থে। আর আজকে আমাদের ক্লাসটা হবে একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে আমরা ধাপে ধাপে সলভ করব সেই বিষয়টা নিয়ে। তো এই ধরনের মানে প্রবলের এই ক্লাসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ক্ষেত্রে দিকেরও ব্যাপার রয়েছে। আমরা জানি প্রবলের একটি ভেক্টর রাশি, তার অর্থ হলো এর মান এবং দিক উভয় রয়েছে। সো দিকের ব্যাপার থাকার কারণে এই ধরনের অঙ্কগুলো ধাপে ধাপে সলিউশন করতে হয়। সো তোমরা সলিউশন করার সময় একটু ধাপগুলো ভালো মতো খেয়াল করলে তোমাদের এই ধরনের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি প্রশ্নটা আগে আমরা তুলে নেই। তো আমাদের প্রশ্নটি হচ্ছে 1 মিটার বাহু বিশিষ্ট এ বি সি ডি বর্গক্ষেত্রের এ বি ও সি বিন্দুতে যথাক্রমে +2 কুলম -2 কুলম এবং +2 কুলম চার্জ আছে। গ নাম্বার কোশ্চেনে আমাদেরকে বের করতে হবে এর যে চতুর্থ বিন্দু ডি বিন্দুতে বিভব নির্ণয় করো। ঠিক আছে, আর ঘ নম্বরে আমাদের নির্ণয় করতে হবে ডি বিন্দুতে প্রাবল্য বের করে দিক বিশ্লেষণ করো। ঠিক আছে, আশা করছি তোমরা অঙ্কটা তুলে নিয়েছো। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি এটা একটু বলে দিচ্ছি, এটা রাজশাহী বোর্ড 2016 এর পরীক্ষায় আসা একটি প্রশ্ন, হুবহু নিয়ে এসেছি তোমাদের সুবিধার্থে, একটা পরিচিত প্রশ্নই নিয়ে আসলাম। তারপরেও যাদের তোমরা একটু তুলে নাও আবার। 1 মিটার বাহু বিশিষ্ট এ বি সি ডি বর্গক্ষেত্রের এ বি ও সি বিন্দুতে যথাক্রমে +2 কুলম -2 কুলম এবং +2 কুলম চার্জ আছে। গ নম্বরে আমাদের বের করতে হবে ডি বিন্দুতে বিভব নির্ণয় করো। ঘ নম্বরে আমাদের করতে হবে ডি বিন্দুতে প্রাবল্যের মান বের করে দিক বিশ্লেষণ করো। এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নটি। তাহলে আমরা সলিউশন শুরু করি। প্রথমে আমরা গ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব। আচ্ছা, এটা আমরা ছবিটা মুছবো না। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ছবি ইম্পর্টেন্ট, ফিগার ইউজ করলে তোমাদের দিকগুলো বুঝতে খুব সুবিধা হবে। অবশ্য গ নম্বরের ক্ষেত্রে ছবির অতটা দরকার নেই। ঘয়ের ক্ষেত্রে ফিগারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাবল্য সেখানে ফিগারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে গ নম্বরের ক্ষেত্রে দিয়ে দিলেও কোনো ক্ষতি নেই। আমি চার্জগুলো লিখে দিচ্ছি। 2 কুলম -2 কুলম আর এটা হচ্ছে +2 কুলম। আচ্ছা, সবই ছিল 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার। তাহলে দেখো এটা সমাধান আমরা এটা সমাধান করব। প্রথমে হচ্ছে গ। তাহলে এটা সমাধানের ক্ষেত্রে প্রথমে আমরা কি করি, এখানে এ বি ও সি বিন্দুতে চার্জ যথাক্রমে 2 কুলম, ধরে নিই এটার নাম হচ্ছে কিউ। 1 2 3ও দিতে পারো, কিউ এ কিউ বি কিউ সিও দিতে পারো। সো আমি দিলাম কিউ এ = 2 কুলম, কিউ বি হচ্ছে -2 কুলম এবং কিউ সি = 2 কুলম, এগেন 2 কুলম। আচ্ছা, এবং এটা আমাদের দেওয়া আছে এ বি
ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু সিবি ইকুয়াল টু ডিএ ইকুয়াল টু 1 মিটার। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমাদের দেওয়া আছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এ বিন্দুতে চার্জের জন্য ডি বিন্দুতে বিভব পাবো, আবার ডি বিন্দুতে চার্জের জন্য ডি বিন্দুতেও আমরা বিভব পাবো, এবং সি বিন্দুতে চার্জের জন্য ডি বিন্দুতেও আমরা বিভব পাবো। জেনারেলি বিভবের ফর্মুলা আমরা কি জানি? ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর, তাই না? বিভবের সূত্র জেনারেলি আমরা এটা জানি। আচ্ছা, কিন্তু এখানে একটু খেয়াল করতে হবে, আর মানে কি? ওই চার্জ থেকে যে বিন্দুতে বিভব বা প্রবল নির্ণয় করতে বলবে তার দূরত্ব। আচ্ছা, আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আচ্ছা এটার ক্ষেত্রে দরকার নেই। আচ্ছা, তারপর বলে দিই, যে বিন্দুতে বিভব বা যে বিন্দুতে প্রবল নির্ণয় করতে হবে, ধরে নিতে হবে সেখানে একটি একক ধনাত্মক আধান রয়েছে। ধরে নিতে হবে ওই বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রয়েছে। আচ্ছা বয়স, তাহলে একটু খেয়াল করো, আমরা আলাদা আলাদাভাবে পাবো। এ বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব পাবো, বি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব পাবো, সি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব পাবো। প্রত্যেকটা বিভব যোগ করলেই ডি বিন্দুতে মোট বিভব পেয়ে যাবো। যেহেতু এখানে দিকের ব্যাপার নাই, তাই তিনটা অংশ আমরা একসাথেই করতে পারি। আচ্ছা, তার আগে এই বিন্দুর জন্য ডি বিন্দুতে যে বিভব নির্ণয় করব, তার জন্য দূরত্ব অলরেডি আমাদের দেওয়া আছে 1 মিটার। আমার সি বিন্দুর জন্য, সি বিন্দুতে চার্জের জন্য ডি বিন্দুতে যে বিভবটা উৎপন্ন হবে তার জন্য যে দূরত্ব আমার লাগবে, সেই দূরত্বটা আমাদের দেওয়া আছে। কিন্তু একটু খেয়াল করো, ডি বিন্দু থেকে ডি বিন্দুতে, বি বিন্দুর জন্য ডি বিন্দুতে যে বিভব পাবো, সেই বিভবের জন্য যে দূরত্ব লাগবে সেই দূরত্ব কি দেওয়া আছে? সেই দূরত্বটি দেওয়া নেই। আচ্ছা, তাহলে এখন এই বিডি দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, তাই একটু খেয়াল করো, এটা কি হবে? এক সমকোণ। আচ্ছা, এটা যদি এক সমকোণ হয়, তাহলে এই অংশ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, আমি লিখে দিচ্ছি ত্রিভুজ এ বি ডি, এই অংশটা একটা কি ধরনের ত্রিভুজ হবে? এই অংশটা একটা সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিডিটা কি হবে? একটা অতিভুজ হবে। অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো, যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ পাই, সেই ক্ষেত্রে দুইটা বাহু দেওয়া থাকলে অপর বাহুর মানটা আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। পিথাগোরাসের সূত্রটি হচ্ছে অতিভুজের বর্গ ইকুয়াল টু বাহুদ্বয়ের বর্গের সমষ্টি। অতিভুজের বর্গ ইকুয়াল টু বাহুদ্বয়ের বর্গের সমষ্টি। আর অতিভুজ কোনটা? আমরা জানি সমকোণের বিপরীত বাহুটাকেই বলা হয় হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটাকেই বলা হয় হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এই ত্রিভুজে ত্রিভুজ এ বি ডি এ পিথাগোরাসের সূত্র, পিথাগোরাস এর সূত্র ব্যবহার করে আমরা কি পাই? বিডি ইকুয়াল টু রুট অফ এ ডি স্কোয়ার, এটা একটা বাহু, আর এবি আর একটা বাহু, এ বি স্কোয়ার। আচ্ছা, এডি এবং এবি এর মান এটা আমাদের গিভেন দেওয়া আছে, অর্থাৎ রুট অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি রুট অফ 2 মিটার। ডিবি এর মান আমরা পেয়ে গেলাম রুট 2 মিটার। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। এরপরে জানি আমরা বিভব ভি ইকুয়াল টু, আবারও বলছি, আমরা আসলে ইন্ডিভিজুয়ালি এক একটার জন্যই পাবো, অর্থাৎ এ বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব পাবো, বি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব পাবো, এবং সি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব পাবো, এবং মোট বিভব হিসেবে সেই তিনটা আমরা যোগ করে লিখবো। তাই আমি একবারে লিখছি, দেখো 1/4πε0। একটু খেয়াল করে দেখো, যেহেতু এই অংশটা সকলের জন্য কমন, তাই অলরেডি প্রথমেই আমি এটা কমন আকারে লিখে রাখলাম। তাহলে পরবর্তী এ বিন্দুর জন্য আমি যেটা লিখতে পারি, কিউ এ ডিভাইডেড বাই হচ্ছে এডি, প্লাস কিউ বি ডিভাইডেড বাই হচ্ছে বিডি, প্লাস কিউ সি ডিভাইডেড বাই হচ্ছে
সি ডি। আশা করছি মনে আছে এই যে ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর, যেহেতু তিনটা বিন্দুতে তিন ধরনের চার্জ তাই এই চার্জগুলো আমরা আলাদা করে নিলাম। আর 1/4πε0 অংশটা যেহেতু সবগুলোর জন্য কমন তাই আমি কমন আকারে লিখে দিলাম। এখানে যেহেতু বিভবের ক্ষেত্রে যেহেতু বিভবেরটা স্কেলার রাশি তাই এর ক্ষেত্রে দিকের প্রয়োজন নেই, তাই আমরা আর দিকের ব্যবহারটা করলাম না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি এই অংশটা মুছে ফেলি। তাহলে এগুলোর আমরা মান বসিয়ে দিব। তাহলে v ইকুয়াল টু 1/4π এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹9 ইকুয়াল টু, আমরা যদি যেহেতু একটা মাইনাস আছে তাই সেকেন্ড ব্র্যাকেট আগেই নিয়ে নিলাম, এখানে 2/1 প্লাস এই যে -2 ডিভাইড বাই হচ্ছে √2 বিডি এর মান পেয়েছি আমরা প্লাস 2 হচ্ছে 1। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেট করে ফেলি, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে এটার আনসার আমরা পাই 2.32 ইন্টু 10⁻10 ভোল্ট। ঠিক আছে? বিভবের একক ভোল্ট, আমরা জানি বিভবের একক ভোল্ট। সুতরাং এটাই হচ্ছে আমাদের ডি বিন্দুতে বিভব। আচ্ছা, আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অঙ্ক করে এখানে আনসার এভাবে লিখে দিব না, আমরা একটু ব্যাখ্যা করে লিখব। সুতরাং প্রদত্ত উদ্দীপকের বা সহজে লিখতে পারো ডি বিন্দুতে, উদ্দীপকের ডি বিন্দুতে বিভব 2.32 ইন্টু 10⁻10 ভোল্ট। ঠিক আছে? হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের গ নম্বর অংশের সলিউশন। আশা করছি সকলেই লিখে নিয়েছে। ঠিক আছে? আশা করছি সকলে লিখে নিয়েছো। আমরা এখন মুছে ফেলছি, আমরা ঘ নম্বর অঙ্ক চলে যাব। আশা করছি সকলেই লিখেছে। আচ্ছা, এই লেকচারের পরে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, সেগুলো তোমরা একটু করে ফেলবে। আচ্ছা, বয়েস আমাদের ঘ নাম্বারের সমাধানের ক্ষেত্রে এই জিনিসগুলো সেম থাকবে। হ্যাঁ, ঘ নাম্বারের সমাধান ধরো যে সাপোজ শুরু হয়ে গেছে এবং এই ছবিটায় এবং এই লেখাগুলাই থাকবে, এবং আমরা বিডি ইকুয়াল টু √2 মিটার গ হতে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসলে আলোচনা করব প্রাবল্য নিয়ে। প্রাবল্যের ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে দিকের ব্যাপারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রাবল্য একটি ভেক্টর রাশি, এর মান রয়েছে, এর দিক রয়েছে। প্রাবল্যের ক্ষেত্রে দিকের ব্যাপারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এখানে দিকটা কিভাবে নির্ধারণ করব? আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই চার্জের ধর্ম দেখেই আমরা সাধারণত এর দিকগুলা নির্ধারণ করতে পারি। আচ্ছা, আমরা অঙ্কটা সলিউশন করতে করতে দিকের ব্যাপারগুলো আমি আলোচনা করব। আচ্ছা, তাহলে ফার্স্টে এই বিন্দুর জন্য, আচ্ছা এই ক্ষেত্রেই আমাদের এটা ইম্পর্টেন্ট, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলবে ধরে নেব সেই বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ রয়েছে। ঠিক আছে? এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে বিন্দুতে চার্জ প্রাবল্য নির্ণয় করতে বলবে ধরে নেব সেই বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ রয়েছে। আচ্ছা, তাহলে এই বিন্দুর জন্য এটা আলাদা আলাদা ভেঙে ভেঙে করবো। এই বিন্দুর জন্য ডি বিন্দুর বিভব, ডি বিন্দুর জন্য ডি বিন্দুর বিভব, এই বিন্দুর জন্য ডি বিন্দুর প্রাবল্য, বি বিন্দুর জন্য ডি বিন্দুর প্রাবল্য এবং সি বিন্দুর জন্য ডি বিন্দুর প্রাবল্য, এভাবে ভেঙে ভেঙে করবো। তাহলে এ বিন্দুর জন্য ডি বিন্দুতে প্রাবল্য, এটাকে আমরা দিতে পারি ই এ ইকুয়াল টু, আমরা জানি 1/4πε0 কিউ এ ডিভাইডেড বাই এডি স্কোয়ার।
আচ্ছা, আমরা যদি মান বসাই 9 ইন্টু 10⁹ ইন্টু চার্জের মান হচ্ছে 2 ও প্লাস 2 এবং এটার মান হচ্ছে 1 স্কোয়ার, তাহলে আলটিমেটলি এটার মান আসলে আমরা পেয়ে যাব, এটার মান আসলে আমরা পেয়ে যাব 18 1.8 ইন্টু 10⁻10, ঠিক আছে। আচ্ছা, এত একক নিউটন পার কুলম। এখন আসলে আমরা একটু দিক নিয়ে আলোচনা করি, ঠিক আছে। তাহলে দেখো, এটা ডি বিন্দু, এখানে আছে 1 কুলম চার্জ। আচ্ছা, এখানেও ধনাত্মক চার্জ, এখানেও ধনাত্মক চার্জ, এখানেও ধনাত্মক চার্জ, এখানেও ধনাত্মক চার্জ। আমরা কি জানি, সমধর্মী চার্জ কি করবে, বিকর্ষণ করবে। আচ্ছা, যেহেতু এটা একটা ছোট চার্জ, আমরা ছোট চার্জটাই যদি আকর্ষণ হয় ছোট চার্জটা কাছে চলে আসবে, যদি বিকর্ষণ হয় ছোট চার্জটাই দূরে চলে যাবে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে অঙ্কের সলিউশনের ক্ষেত্রে, দিকের ব্যাপারটা অ্যানালাইসিস করার জন্য এই বিষয়টা একটু মাথার মধ্যে রাখতে হবে। অর্থাৎ এটাকে ধরে নেব একটা ছোট চার্জ, এই ছোট চার্জটা আকর্ষণ হলে ছোট চার্জটা কাছে আসবে, বিকর্ষণ হলে ছোট চার্জটাই দূরে চলে যাবে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু সমধর্মী চার্জ, তাহলে কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করে কোন দিকে হবে, প্রাবল্যের দিকটা হবে এদিকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ই এর দিক। আচ্ছা, ই এর দিকটা কোন দিকে গেল, এ থেকে ডি এর দিকে, এ থেকে ডি এর দিকে, বুঝতে পেরেছো। বিকর্ষণ করলো, বিকর্ষণ করে এটা দূরে চলে যাবে, তাহলে এর দিক হলো এ থেকে ডি এর দিকে, বুঝতে পেরেছি। এ থেকে, এই যে এ থেকে ডি এর দিকে হলো, তাহলে ডি এডি ভেক্টর বরাবর, বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, তো এটা আমরা ধাপে ধাপে করবো, আমাদের বারবার বুঝতে হবে। সো তোমরা এ বিন্দুর জন্য ডি বিন্দুতে প্রাবল্য এটা একটু ভালো করে তুলে ফেলো, ঠিক আছে। আশা করছি দেখতে পাচ্ছি এ বিন্দুর জন্য ডি বিন্দুতে প্রাবল্য ই ইকুয়াল টু 1/4πε0 কিউএ বাই এডি স্কয়ার 9 ইনটু 10⁹9 মান বসিয়ে এটা আমরা ক্যালকুলেট করে এটা আমরা পেয়ে যাই। ওকে, আচ্ছা, এখন বি বিন্দুতে না গিয়ে আমরা, এটা আমাদের একটা ট্রিক্স বলতে পারো, বি বিন্দুতে না গিয়ে এই এ বিন্দুর বিপরীতে যে চার্জটা আছে, তাহলে এ বিন্দুর বিপরীতে কোন বিন্দু আছে, এই বিন্দুর বিপরীতে সি বিন্দু আছে, ঠিক আছে। তাহলে আমরা সি বিন্দুর জন্য ডি বিন্দুতে প্রাবল্যটা আগে একটু দেখে আসি। ডি বিন্দুটা নিয়ে আমরা পরে কাজ করবো, একটু ধাপগুলো একটু ভালো করে ফলো করো, আশা করছি তোমরা বুঝতে পারবে। তাহলে সি বিন্দুর জন্য ডি বিন্দুতে প্রাবল্য ইসি ইকুয়াল টু 1/4πε0 কিউসি ডিভাইড বাই সিডি স্কয়ার। মানগুলো সেম, 1/4πε0 এর মান হচ্ছে 9 ইনটু 10⁹9 ইনটু 2, এটা সবই ঠিক আছে, এখানে দিকের ব্যাপারটা আলাদা, ঠিক আছে। মান তো তোমরা আগে ক্যালকুলেট করেছো, ওই মানটাই বসিয়ে দাও। দিক নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে এই ক্ষেত্রেও আবার একটু ফলো করো, ডি বিন্দুতে 1 কুলম চার্জ রয়েছে। আচ্ছা, এখানে দেখো সি বিন্দুতে চার্জ কত, 2 কুলম, অর্থাৎ ধনাত্মক চার্জ। আবার ডি বিন্দুতে চার্জ কত, ধনাত্মক চার্জ। তাহলে কি হবে, এখানেও বিকর্ষণ হবে, বিকর্ষণ হয়ে ডি বিন্দুর চার্জটা দূরে চলে যাবে, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে ই সি। তাহলে একটু খেয়াল করো, এখন এটার দিকটা আলোচনা করি। দিক হচ্ছে সিডি ভেক্টর বরাবর। আচ্ছা, এখন দেখো একই বিন্দুতে দুই দিকে বিটা পড়ে, আপাতত এই দুটো নিয়ে একটু কাজ করি। এখন দেখো ডি বিন্দুতে একই সাথে দুই দিকে দুইটা প্রাবল্য রয়েছে, একটা হচ্ছে ইএ, একটা হচ্ছে ইসি। দেখতেই পাচ্ছ দিক দুইটা বিপরীত দিকে। একটা জিনিস মাথায় রাখবে, একই বিন্দুতে দুইটা প্রাবল্য থাকতে পারে না। দুই দিকে দুইটা প্রাবল্য যদি থাকে তাহলে তার আমরা লব্ধি প্রাবল্য নির্ণয় করব। তাহলে এখন ইএ একটা ভেক্টর, ইসি একটা ভেক্টর, দেখতেই পাচ্ছ এদের মধ্যবর্তী কোণ কত, যেহেতু এটাও 90 ডিগ্রি, তাহলে এটাও হবে 90 ডিগ্রি বিপরীত কোণ, তাহলে এটা হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলো।
তাহলে ইএ এবং ইসি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ই একটা ভেক্টর, ইসি একটা ভেক্টর, তাহলে এদের লব দিয়ে আমরা নির্ণয় করতে পারবো ভেক্টরের সামান্তরিক সূত্র প্রয়োগ করে। আচ্ছা, তো ভেক্টরের সামান্তরিক সূত্রটা কি জিনিস সেটা আমি একটু লিখে দিচ্ছি, এটা মুছে ফেললাম। আচ্ছা, ভেক্টরের সামান্তরিক সূত্রের কথা আশা করি মনে আছে, r ইকুয়াল টু রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2i পি কিউ কস আলফা, আলফা মানে মধ্যবর্তী কোণ। তাহলে এটা আমরা একটু লিখে ফেলি, ইএ ইএ এটা আমাদের আসলে সূত্র, এটা ইউজ করবো, তাই লিখে রাখলাম। ইএ ও ইসি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা এটাকে লিখতে পারি, কি লিখতে পারি, প্রাবল্য E1 যে কোনো নামে দিতে পারো, E1 ইকুয়াল টু কি হবে, রুট অফ EA স্কোয়ার প্লাস EC স্কোয়ার প্লাস 2i EA ইন্টু EC cos 90 ডিগ্রি। আচ্ছা, cos 90 ডিগ্রি এর মানটা হচ্ছে 0, cos 90 ডিগ্রি এর মান 0, তাই অংশটা 0, এই অংশটা ইফেক্টিভ থাকলো না। তাহলে এখানে আমাদের মানটা আসবে, যেটা বসাই দিই, সেটা হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10, সরি 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10 স্কোয়ার প্লাস 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10 স্কোয়ার। আচ্ছা, এটাকে ক্যালকুলেট করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 2.55 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম। তাহলে এখন দিকটা কি হবে, যেহেতু সমান মানের ভেক্টর, যেহেতু সমান মানের ভেক্টর, তাই এই লব্ধের দিকটা হবে এই দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, যেহেতু সমান মানের ভেক্টর, তাই এর দিকটা হবে, এর লব্ধির দিকটা, লব্ধি আমরা নিয়েছি E1, এই দুটার ক্ষেত্রে এর দিকটা হবে হচ্ছে এই 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করে এগিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা E1 এর মানটা পেয়ে গেলাম। আচ্ছা, তোমরা লিখে নিয়েছো আশা করছি বুঝতে পেরেছো, ফর্মুলাগুলো লিখে নাও। ঠিক আছে, নোটে লিখে নিয়েছো। এখন বি বিন্দুর জন্য আসে, এটা আমরা মুছে ফেলি। দেখো, বি বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য বি বিন্দুতে প্রাবল্য, এটার নাম দিতে পারি আমরা EB ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট QB ডিভাইডেড বাই BD স্কয়ার। মান বসাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 2 মাইনাস 2 আসলে ইন্টু রুট 2 হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার রুট 2 মানে স্কোয়ারে রুট 2 তে কাটা, তাহলে 2 কাটা, এখানে আসলে মান থাকে মাইনাস 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন পার কুলম। মাইনাস অর্থ আমরা বুঝি এটা আকর্ষণ, তাই পরবর্তী লাইনে এই মাইনাস চিহ্নটা উঠাই দিয়ে আমরা নিউটন পার কুলম এখানে লিখে রাখবো আকর্ষণ। ঠিক আছে, আকর্ষণ। আচ্ছা, এখন দেখো, আচ্ছা, এটার কাজ শেষ। এই সব কিছু মিলিয়েই কিন্তু আমরা আসলে এখন আমাদের এক্সিস্টেন্সে কোনটা, E1 ছাড়া আমাদের কিন্তু এটা নাই, এটাও নাই, এখন আছে কি E1, এবং তার দিকটা হচ্ছে বলতে পারি হচ্ছে BD ভেক্টর বরাবর। এর দিকটা কি, BD ভেক্টর বরাবর, ওর দিকটা ছিল BD ভেক্টর বরাবর, এই যে B থেকে D এর দিকে ছিল। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, এই যেহেতু এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, তাহলে আসলে এই EB এর ক্ষেত্রে এই অংশটার মান কোন দিকে যাবে, এটার দিকটা কোন দিকে যাবে, অর্থাৎ এটা যেহেতু আকর্ষণ হবে, তাহলে আমি বলেছি আকর্ষণ বিকর্ষণ হলে যে বিন্দুতে চার্জ নির্ণয় করতে হয় সেটা দূরে চলে যায়, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হয় সেটা দূরে চলে যায়, আবার আকর্ষণ হলে যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে সেটাই আবার কাছে চলে আসে। তাহলে
তাহলে ডিটা এইটার ক্ষেত্রে বি বিন্দুর জন্য ডি বিন্দুতে যে প্রাবল্য নির্ণয় করব তার দিকটা হবে কোন দিকে, বি থেকে ডি এর দিকে, বি থেকে ডি এর দিকে। দেখো ডি বি ডি থেকে বি এর দিকে, ডিবি ভেক্টর বরাবর। বুঝতে পেরেছি? ডিবি ভেক্টর বরাবর। আচ্ছা, এখন দেখো এটা শেষ, এটা শেষ, এটাও শেষ, সবই শেষ। এখন এক্সিস্ট আছে কি? এখন এক্সিস্ট আছে হচ্ছে E1 আর হচ্ছে EB। এখন খেয়াল করে দেখো ডি বিন্দুতে আবারও দুইটা প্রাবল্য পেয়েছি। কি কি? একটা হচ্ছে E1 প্রাবল্য, একটা হচ্ছে EB প্রাবল্য। এবং একটু খেয়াল করে দেখো E1 এবং EB প্রাবল্য পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করছে, একই সরলরেখায় পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করছে। তাহলে ওই ডি বিন্দুতে প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে আবারও ওই দুইটা ভেক্টরের কি নির্ণয় করতে হবে? লব্ধি নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে ডি বিন্দুতে প্রাবল্য ডি বিন্দুতে প্রাবল্য এটা যেহেতু ফাইনাল প্রাবল্য তাই লিখি। আমরা জানি একই সরলরেখা বরাবর পরস্পর বিপরীত দিকে যদি দুইটা প্রাবল্য বা দুইটা ভেক্টর ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি আমরা পাই হচ্ছে সেই দুইটা ভেক্টর বা দুইটা প্রাবল্যের বিয়োগফল দ্বারা। দুইটা প্রাবল্য বা দুইটা ভেক্টরের বিয়োগফল দ্বারা আমরা এটা লব্ধিটা পেয়ে যাব। এখন প্রশ্ন হলো কোনটা থেকে কোনটা বিয়োগ করব? এটার আনসার খুবই সহজ, যেটা বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করব। ঠিক আছে? তাহলে এখানে বড় কোনটা? এখানে বড় হচ্ছে E1 মাইনাস ছোট হচ্ছে EB। তাহলে E1 এর মান কত ছিল? 2.55 into 10 to the power 10 minus 9 into 10 to the power 9। ঠিক আছে? এটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগফল আমরা পেয়ে যাব হচ্ছে 1.65 into 10 to the power 10 নিউটন পার কুলম। এই হচ্ছে আমার ফাইনাল ডি বিন্দুতে প্রাবল্যের মান। এখন দিক কোন দিকে হবে? আচ্ছা, যদি একই সরলরেখা বরাবর দুইটা ভেক্টর ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির দিকটা হবে যে ভেক্টরটা বড় তার দিকে। আমি আবারও বলছি, একই সরলরেখা বরাবর যদি দুইটা বিপরীত দিকে দুইটা ভেক্টর ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির দিক হবে বড় ভেক্টরটির দিকে। তাহলে যেহেতু EB এর থেকে E1 এর মানটা বড় ছিল তাই এই ফাইনাল লব্ধির মানটাও হবে, ফাইনাল লব্ধির দিকটাও হবে E1 এর দিকে। আর E1 এর দিকটা কোন দিকে ছিল? BD ভেক্টর বরাবর, অর্থাৎ দিক BD ভেক্টর বরাবর। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের চূড়ান্ত লব্ধির মান। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? আসলে এটাকে ছবি অবভিয়াসলি মাস্ট ইম্পর্টেন্ট। এটা ফাইনালি তুমি এভাবে দেখা দিতে পারো, এটাই ফাইনাল দিক। তিনটা দিয়ে দেখাই দিলাম। তাহলে এখানে লিখতে পারি আমরা হচ্ছে যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে লিখে দিচ্ছি। সুতরাং therefore ডি বিন্দুতে লব্ধির মান ও দিক হলো প্রাবল্যের মান ও দিক হলো 1.65 into 10 to the power 10 নিউটন পার কুলম এবং দিক BD ভেক্টর বরাবর। এই হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে? আশা করছি আমরা পুরো প্রসেসটা বুঝতে পেরেছি। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক। ঠিক আছে? সহজ দীর্ঘমানের চেষ্টা করো। এই ধরনের চতুর্ভুজ দিয়ে আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি, এটা একটু ফলো করো। ঠিক আছে? আশা করছি তুলে নিয়েছ। হোমওয়ার্ক, লব্ধির
নির্ণয় করাটা একটু ভালো করে আগে প্র্যাকটিস করো। সৃজনশীল শুরুতে ধরতে হবে না, আমি সৃজনশীল আকারেই দেখালাম যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা আগে সিঙ্গেল একটা অঙ্ক ব্যবহার করে লব্ধির মানে প্রবলের দিক, মান, ফাইনাল মান এবং দিক বিশ্লেষণ করাটা শিখো। তাহলে এইচ ডাব্লিউটা হবে হচ্ছে, সাপোজ এটা একটা বর্গক্ষেত্র, এ বি সি ডি, এটা হচ্ছে +2 কুলম, এটাও নাও হচ্ছে +2 কুলম, এটা নাও হচ্ছে +3 কুলম, এটা নাও হচ্ছে +-1 কুলম। ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা, এটার মানগুলো দিয়ে দিই। আচ্ছা, 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার, দিক বিশ্লেষণ করাটা শিখো। আচ্ছা, প্রশ্ন হলো গিয়ে ও বিন্দুতে প্রাবল্যের মান ও দিক বিশ্লেষণ করো। বিশ্লেষণ, ঠিক আছে। এটা একটা হোমওয়ার্ক, এটা 1, ওকে। এটা একটা হোমওয়ার্ক তুলে নিয়েছে আশা করছি, এরকম একটা ছবি। এটা ও বিন্দুতে প্রাবল্যের মান ও দিক বিশ্লেষণ করো। আচ্ছা, 2 নম্বর হোমওয়ার্ক দিচ্ছি। 2 নম্বর হোমওয়ার্ক, এটা 2 কুলম, এটা নাও -2 কুলম, এটা নাও হচ্ছে আবারও 2 কুলম, এটা নাও -2 কুলম। দেন একই ও বিন্দুতে প্রাবল্যের মান ও দিক বিশ্লেষণ করো। আচ্ছা, এই 2টা অঙ্ক যদি তোমরা করতে পারো তাহলে ধরে নেওয়া হবে বা বুঝতে পারবা যে বলতে পারবো যে তোমরা এই ধরনের সবগুলো অঙ্কই পেরে যাবে। তাই তোমরা হোমওয়ার্ক দুটি অবশ্যই করে ছবি তুলে আমাকে জমা দিবা। হোমওয়ার্ক খাতায় তো তুলে রাখবেই, হোমওয়ার্ক খাতায় তুলে রাখার সাথে সাথে তোমরা ছবি করে আমাকে জমা দিয়ে দিবে কালকেই। সকলেই অনলাইন ক্লাস ফলো করো, চেষ্টা করো একটু বুঝে অঙ্ক করা, যেটা তোমার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। তো সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।